শান্তিতে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস ক্ষমতা থেকে সরেছেন 2 মাস 23 দিন হলো। এরই মধ্যে বাংলাদেশ কেন পুরো বিশ্ব জেনে গেছে প্রতিদিন বাংলাদেশে যে শিশুদের মৃত্যু হচ্ছে তার পেছনে দায়ী ইউনূসের মেটিকুলাস ডিজাইনের সরকার। শুধু শিশু মৃত্যু নয়, দেশকেও ভবিষ্যতে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে গেছে অন্তর্বর্তী সরকার। কারণ তারা যুক্তরাষ্ট্রের সাথে করে গেছে এক অসম চুক্তি, যেটি বাংলাদেশকে হাত পা বেঁধে আটলান্টিক মহাসাগরে ফেলে দেওয়ার মতো, শিশু মৃত্যু থেকে দেশের স্বাধীনতা বিকিয়ে দেওয়ার মতো গুরুতর অপরাধে মোহাম্মদ ইউনূস ও তার সরকারকে দেশের মানুষ অপরাধী গণ্য করলেও সবকিছু যেন দেখেও না দেখার ভান করছে তারেক রহমানের বিএনপি সরকার। আবার ইউনূস ও তার সরকার অপকর্মের বিরুদ্ধে আদালতে গেলেও সেখানে আছে এক অদৃশ্য দেয়াল। আবার জুলাই জাদুঘরে দুর্নীতির মতো ইউনূসের সরকারের অনেক অপকর্মের বিরুদ্ধে সরকারি দপ্তরে অভিযোগ জমা পড়লেও তারেক রহমানের সরকার যেন ইউনূসের রক্ষাকর্তা হিসেবে কাজ করছে। বিস্ময়কর বিষয় হলো, জনমনের তীব্র ক্ষোভ থাকা সত্ত্বেও এবং বেশ কিছু ক্ষেত্রে সরাসরি প্রশাসনিক ও নীতিগত ব্যর্থতার প্রমাণ মেলা সত্ত্বেও বিএনপি সরকার ইউনূস সরকারের দায়িত্বশীলদের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নিচ্ছে না, বরং অনেক ক্ষেত্রে তাদের সুরক্ষা দিচ্ছে। প্রশ্ন হলো, ইউনূসের অপরাধ আর ব্যর্থতার দায় কেন বিএনপি সরকার নিচ্ছে? কেন একটি নির্বাচিত সরকার তার অনির্বাচিত পূর্বসূরির ব্যর্থতার দায়ভার স্বেচ্ছায় নিজের কাঁধে তুলে নিচ্ছে? দেশের নানা মহলে প্রশ্ন উঠছে, ঠিক কোন সমঝোতার কারণে ইউনূস আমলের অপরাধীরা ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে, যেখানে বহু মানুষ বহুদিন ধরে জেল খাটছে যারা জানেনই না তাদের অপরাধ কি? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। বিয়ের 11 বছর পর প্রথম সন্তানের মুখ দেখেছিলেন ফারজানা ইসলাম। ছেলে ফায়াজ হাসান তাজিমের নামে নিজের ফেসবুক অ্যাকাউন্টের নাম রেখেছিলেন তাজিমের আম্মু। 8 মাস 18 দিন বয়সী তাজিম হামে মারা গেছে গত 22 এপ্রিল। ফারজানা ইসলাম আর হেলাল ভুঁইয়া দম্পতির এই সন্তানের জন্ম হয়েছিল টেস্ট টিউব বেবি বা আইভিএফ পদ্ধতিতে। পদ্ধতিটি ছিল ব্যয়বহুল, ঝুঁকিও ছিল অনেক। সন্তানের জন্মের পর তাজিমকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছিলেন এই দম্পতি, কিন্তু গত মার্চ থেকে সেই স্বপ্ন রূপ নেয় লড়াইয়ে। তাজিমকে নিয়ে লড়াই শুরু করেছিলেন ফারজানা ইসলাম। ফেসবুকে এক পোস্টে মা ফারজানা লিখেছেন, 2 মাস ধরে নিষ্পাপ শিশুরা মরে যাচ্ছে, এ নিয়ে সংসদে আলাপ নেই, কারো কোনো দায় নেই, কেউ ব্যর্থতার স্বীকার করছে না, সব দোষ মা ও শিশুর। শিশুরা এই দেশের জন্ম নিল কেন? মা সন্তানের জন্ম দিল কেন? দর্শক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এবং বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2026 সালের এপ্রিলের মাঝামাঝি সময়ের মধ্যে দেশের 64টি জেলার মধ্যে 58টি অর্থাৎ 91% জেলায় হামের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। মানে সংক্রমণটি কোনো নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ না থেকে দেশব্যাপী এক ভয়াবহ জনস্বাস্থ্য সংকট তৈরি করেছে। বিশেষ করে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম এবং খুলনা বিভাগে সংক্রমণের তীব্রতা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। সরকারি হিসেব অনুযায়ী সারা দেশে 15 মার্চ থেকে 10 মে পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 409 শিশুর। তবে ইংরেজি দৈনিক নিউ এজের এক খবরে বলা হয়েছে, বিভাগীয় তথ্য, হাসপাতালের রেকর্ড এবং স্থানীয় স্বাস্থ্য প্রতিবেদনে অব্যাহত প্রাদুর্ভাবের মধ্যে সরকারি প্রতিবেদনে বড় ধরনের অসঙ্গতি দেখা গেছে, যার অর্থ হলো সারা বাংলাদেশে হামের মৃত্যু ও সংক্রমণের প্রকৃত সংখ্যা স্বাস্থ্য পরিষেবা অধিদপ্তর কর্তৃক আনুষ্ঠানিকভাবে প্রকাশিত পরিসংখ্যানের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি বলে পত্রিকাটি দাবি করেছে। শুধু ময়মনসিংহের উদাহরণ দিয়ে পত্রিকাটি দেখিয়েছে, DGHS 911টি সন্দেহভাজন হামের কেস এবং 39টি নিশ্চিত সংক্রমণ রিপোর্ট করেছে, অথচ স্থানীয় কর্তৃপক্ষ 1874টি সন্দেহভাজন কেস এবং 112টি নিশ্চিত সংক্রমণ নথিভুক্ত করেছে। দর্শক, হাম আক্রান্ত হয়ে প্রতিদিনে দেশে শিশুর মৃত্যু হচ্ছে। গত 4 মে একদিনে 17 শিশুর মৃত্যু হয়েছে।
দেখা যাচ্ছে কমিউনিটি পর্যায়ে হার্ড ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা যে সুরক্ষা বলয় ছিল তা সম্পূর্ণ ভেঙে পড়েছে। এর ফলে টিকা নেওয়ার উপযুক্ত হওয়ার আগেই শিশুরা ভাইরাসের সংস্পর্শে আসছে। অথচ বাংলাদেশের টিকাদান কর্মসূচির ইতিহাস বছর দুয়েক আগেও বৈশ্বিক সংস্থাগুলোর প্রশংসা পেয়েছিল। 1979 সালে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বা ইপিআই শুরু হওয়ার পর থেকে বাংলাদেশ পোলিও এবং ধনুষ্টঙ্কার নির্মূলে সফল হয়েছিল। 2010 সালের পর থেকে বাংলাদেশ টিকাদানে বিশ্বজুড়ে রোল মডেল হিসেবে পরিচিতি পায় এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন হিরো পুরস্কার অর্জন করেছিলেন। 2011 সালে শিশুদের পূর্ণ টিকা প্রাপ্তির হার ছিল 80.2%, যা ধারাবাহিকভাবে বেড়েছিল। 2025 সালের 31 ডিসেম্বরের মধ্যে আমকে শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছিল আওয়ামী লীগ সরকার আমলে। কিন্তু ইউনূসের শাসন এক ঝটকায় বাংলাদেশের সাফল্য শূন্যের কোটায় শুধু ঠেলেই দেয়নি, দেশকে প্রতিদিন উপহার দিচ্ছে শিশুদের করুণ মৃত্যু। এমনকি ইউনূস সরকারকে সাবধান করেছিল ইউনিসেফ। কিন্তু সব কিছুতে বিশেষজ্ঞ দাবি করা মোহাম্মদ ইউনূসের সরকার টিকা কেনা বন্ধ করে দেয়। ইউনূস প্রশাসনের উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে টিকা কেনার সিদ্ধান্ত দেশের শিশুদের উন্মুক্তভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, যে কারণে হামের বর্তমান প্রাদুর্ভাবকে বিশেষজ্ঞরা একটি মানব সৃষ্ট সংকট হিসেবে দেখছেন, যা মূলত পূর্ববর্তী অর্জিত সাফল্য ধরে রাখতে না পারারই ফল। শুধু হামের টিকাই নয়, 2025 সালের শেষ ভাগ থেকে 2026 সালের শুরুর দিকে কেন্দ্রীয় গুদামে 10টি রোগের টিকার মজুদ শূন্যে নেমে আসে। মে মাসের শুরুতে ল্যাবে মাত্র 13টি কিট ছিল, আর এসবের পেছনে নাটের গুঁড়ো ছিলেন ইউনূসের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এমনকি ভিটামিন এ ক্যাপসুল এবং কৃমিনাশক বড়ি খাওয়ানোর মতো কার্যক্রম বন্ধ ছিল ইউনূসের আমলে। ভিটামিন এর অভাব শিশুদের মিউকোসাল ইমিউনিটি দুর্বল করে দেয়, যা হামের ভাইরাসকে ফুসফুস এবং মস্তিষ্কে দ্রুত আক্রমণ করতে সহায়তা করে। অনেক এলাকায় গত 1 বছর ধরে কৃমিনাশক ওষুধ না খাওয়ানোর ফলেও শিশুদের পুষ্টি পরিস্থিতির অবনতি ঘটেছিল, যা হামের প্রাদুর্ভাবকে আরো প্রাণঘাতী করে তুলেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো হামের টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ক্ষেত্রে এক ধরনের অনীহা ও ভ্যাকসিনের মজুদ শেষ হয়ে যাওয়ার তথ্য ধামাচাপা দেওয়া হয়েছিল। প্রথম দিকে স্বাস্থ্যমন্ত্রী, এমনকি পরে খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকার অভাবের জন্য গতানুগতিক ধারায় আওয়ামী লীগের উপর দোষ চাপিয়েছিলেন। কিন্তু রোগটি মহামারী আকার ধারণ করলে বৈশ্বিক সংস্থা ও গণমাধ্যমগুলোতে আসল তথ্য বের হয়ে আসলে সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে কুসুম কুসুম সমালোচনা করতে দেখা গেছে। যদিও প্রতিদিন দেশের কোথাও না কোথাও ইউনূস ও তার স্বাস্থ্য উপদেষ্টার বিচারের দাবিতে সভা সমাবেশ হচ্ছে, কিন্তু তারেক রহমানের সরকার অন্তর্বর্তী সরকারের দোষ খতিয়ে দেখতে একেবারেই নারাজ। হামের প্রকোপ শুরু হওয়ার আগে থেকেই ইউনূস সরকার আরেক কর্মকাণ্ড নিয়ে দেশব্যাপী ব্যাপক সমালোচনার ঝড় বইছে। সেটি হলো ইউনূস সরকারের মেয়াদের একেবারে অন্তিম লগ্নে 2026 সালের 9 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সাথে একটি পারস্পরিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়। নির্বাচনের মাত্র 3 দিন আগে তড়ি ঘড়ি করে সই করা এই চুক্তিটি বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সার্বভৌমত্বের উপর এক বিশাল প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী সামান্য শুল্ক ছাড়ের বিনিময়ে বাংলাদেশকে যে শর্তগুলো মেনে নিতে হয়েছে তা যে কোনো স্বাধীন রাষ্ট্রের জন্য অস্বস্তিকর। চুক্তির আর্টিকেল 3-2 এবং 4-3 অনুযায়ী বাংলাদেশ এমন কোনো দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করতে পারবে না যাদের যুক্তরাষ্ট্র নন মার্কেট ইকোনমি হিসেবে গণ্য করে, যা মূলত চীন ও রাশিয়ার দিকে ইঙ্গিত করে। এছাড়া বাংলাদেশকে $21 বিলিয়ন মূল্যের মার্কিন পণ্য যেমন বোয়িং বিমান, সামরিক সরঞ্জাম, তুলা ও এলএনজি কেনার আইনি বাধ্যবাধকতায় ফেলা হয়েছে। চুক্তিতে সই করার মাত্র 11 দিন পর 20 ফেব্রুয়ারি মার্কিন সুপ্রিম কোর্ট রায় দেয় যে আইনি কাঠামোর ভিত্তিতে যুক্তরাষ্ট্র শুল্কের হুমকি দিয়েছিল তা অবৈধ। এরপর ইউরোপীয় ইউনিয়ন এবং মালয়েশিয়া এ ধরনের চুক্তি থেকে সরে এসেছে। কিন্তু বাংলাদেশে বিএনপি সরকার চুক্তি বাতিল তো দূরের কথা, তা নিয়ে আলোচনাই করতে রাজি নয়।
ইউনূসের দেখানো পথে 14টি বোয়িং বিমান কেনার চুক্তি করে ফেলেছে, যে বোয়িং বিমান বিশ্বব্যাপী দুর্ঘটনার জন্য এরই মধ্যে খ্যাতি পেয়ে গেছে। এই চুক্তি ঠেকানোর জন্য আইনি পথে হাঁটতে গিয়েও দেশের মধ্যে অনেকে বাধা পাচ্ছেন। আদালতে গিয়ে ইউনূস ও তার সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে হয়রানির শিকার হতে হচ্ছে, এমন অভিযোগও উঠে আসছে। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সহ 16 জনের বিরুদ্ধে মামলার আবেদন করেন উসাইমং মারমা। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী উকোসাইং মারমার বাবা হলেন উসাইমং মারমা। গত 7 মে ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলামের আদালতে ডক্টর ইউনূস, সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, শিক্ষা উপদেষ্টা সিআর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সহ মোট 16 জনের বিরুদ্ধে মামলার আবেদন করেন। তবে ওই দিন বিকেলেই বিচারক আবেদনটি খারিজ করে দেন। এই ঘটনার পর থেকে পুলিশি হয়রানির মুখে পড়ার অভিযোগ তুলেছেন উসাইমং মারমা নিজেই। সাংবাদিকদের কাছে পাঠানো হাতে লেখা এক চিঠিতে তিনি দাবি করেন, আতঙ্কে স্ত্রী সহ তাকে পালিয়ে বেড়াতে হচ্ছে। দর্শক, ইউনূস ও তার সরকারের ক্ষমতাবানদের বিরুদ্ধে আদালতে গিয়ে যেমন অভিযোগ দায়ের করা যাচ্ছে না, তেমনি একই অবস্থা সরকারি সংস্থাগুলোতেও। জুলাই জাদুঘর থেকে শুরু করে অন্তর্বর্তী সরকারের বহু প্রকল্পে কোটি কোটি টাকা লোপাটের প্রমাণ সহ অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশন সহ সরকারি দপ্তরগুলোতে। গণমাধ্যমে একাধিক রিপোর্ট প্রকাশিত হয়েছে। টিআইবি এক প্রতিবেদনে জানিয়েছে, জুলাই জাদুঘরের প্রায় 111 কোটি টাকার কাজ কোনো প্রকার টেন্ডার বা উন্মুক্ত দরপত্র ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করে দেওয়া হয়েছে। রাতের আধারে ভাইবা নিয়ে লোক নিয়োগ দেওয়া হয়েছে। সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ক্ষেত্রেও বাজার দরের চেয়ে 1.5 গুণ বেশি খরচ দেখানো হয়েছে, যেখানে মোট অনিয়মের পরিমাণ প্রায় 29.27 বিলিয়ন টাকা। এমনকি রাজুক এবং জাতীয় আবাসন কর্তৃপক্ষের মাধ্যমে ফ্ল্যাট ও প্লট বরাদ্দেও অস্বচ্ছতা ও স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া গেছে, যেখানে ইউনূস সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিরা সুবিধা পেয়েছেন। কিন্তু শিশু মৃত্যু থেকে দেশ বিক্রির চুক্তি কিংবা অনিয়ম দুর্নীতির যত অভিযোগই ইউনূস ও তার সরকারের বিরুদ্ধে থাকুক না কেন, তারেক রহমান ও তার সরকার যেন 2025 সালের জুনে সেই লন্ডন বৈঠকে আটকে আছে। বিএনপি সরকার এসব হত্যা ও দুর্নীতি তদন্তের বদলে ইউনূস সরকারের ভাবমূর্তি রক্ষায় বেশি মনোযোগী। প্রশ্ন উঠেছে, জনগণের ট্যাক্সের টাকা অপচয় হওয়ার সত্ত্বেও নতুন সরকার এক ধরনের রহস্যময় মৌনতা পালন করছে কেন? বাংলাদেশ কেন বিশ্বের সব দেশেই দেখা যায় একটি নবনির্বাচিত সরকার সাধারণত তাদের পূর্বসূরীদের ব্যর্থতাগুলোকে পুঁজি করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টা করে? বিএনপিও সেই চেষ্টা করে, তবে সেক্ষেত্রে আওয়ামী লীগকে দোষ দেওয়ার চেষ্টা করলেও ইউনূস সরকারের নাম মুখে নেওয়া যেন হয়ে যায় ভাসুরের নাম মুখে নেওয়ার মতো। দেশব্যাপী ইউনূসের মেটিকুলাস ডিজাইন অপশাসনের বিরুদ্ধে যে আলোচনা উঠেছে, সেটি কেন বিএনপি ঠেকে রাখতে চাইছে? জুলাই পুলিশ হত্যাকাণ্ডের জন্য ইনডেমনিটি দেওয়ার পরও কেন ইউনূসের হত্যাকাণ্ডগুলোকে বিএনপিকে দায় মুক্তি দিতে হচ্ছে? বিশ্লেষকরা মনে করেন, বিএনপি একটি স্বল্প মেয়াদী রাজনৈতিক মুনাফার জন্য দীর্ঘমেয়াদী প্রশাসনিক জবাবদিহিতাকে বিসর্জন দিচ্ছে। কট্টর ভারত বিরোধিতার মুখেই কিন্তু ইউনূস সরকারের আমলে এসে বাংলাদেশ ভারত সম্পর্কটা একেবারে তলানিতে গিয়ে থাকে, এবং এমনই তলানিতে গিয়ে থাকে যে সত্যিকার অর্থে সীমান্তে ভারত যে 2025-এর এপ্রিল মে মাস থেকে হাজার হাজার মানুষকে পুশিন করে ঠেলে দেওয়া শুরু করেছে, তখন থেকে এখন পর্যন্ত বাংলাদেশ এই বিষয়টি নিয়ে আলোচনার জন্যও কোনো চ্যানেল খুলতে পারেনি ভারতের সঙ্গে। তারেক রহমান সরকার ক্ষমতা গ্রহণের পর যখন তাদের 1 মাস পূর্ণ হয়েছিল, তখন রীতিমতো বিএনপি তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে বলেছিল যে নতুন সরকার গঠনের পর প্রথম 1 মাসে যে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনা গেছে, এটা এই নতুন সরকারের একটা উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে। এবং বিএনপি তখন তাদের সেই ফেসবুক পোস্টে দাবি করেছিল যে গত 17 ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর 1 মাস পূর্ণ করেছে যে নতুন সরকার, এই 1 মাসের খতিয়ানের সবচেয়ে
সবচেয়ে স্বস্তির জায়গা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ ভারত সীমান্ত। দীর্ঘদিনের রক্তক্ষয়ী দৃশ্যপটের বিপরীতে গত এক মাসে সীমান্তে বিএসএফ এর গুলিতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি এবং বিএনপি দাবি করেছিল যে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন দায়িত্ব নেওয়ার পরপরই সরকারের পক্ষ থেকে নয়াদিল্লিকে দেওয়া কঠোর বার্তার কারণেই সীমান্ত পরিস্থিতির এই ইতিবাচক পরিবর্তন এসেছে। এই যে নিজেদের কার্যকর নেতৃত্ব কড়া বার্তার প্রভাবে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে এনেছিল বলে সরকার তার প্রথম এক মাসে সীমান্তে কোনো হত্যাকাণ্ড না ঘটবার কারণে একেবারে ফেসবুক পোস্ট দিয়ে উদযাপন করেছিল। অথচ এখন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে নতুন সরকার যেদিন শপথ গ্রহণ করছেন সেই শুক্রবারে যে ভারত বাংলাদেশ সীমান্তে কসবা সীমান্তে বাংলাদেশের দুজন নাগরিককে গুলি করে বিএসএফ হত্যা করেছে সে বিষয়ে বাংলাদেশ সরকারের মুখ থেকে এখন পর্যন্ত একটি বাক্য শোনা যায়নি। তারেক রহমান সরকার কি জানতে চেয়েছে যে কি ঘটে গেল যে বাংলাদেশের যে কড়া বার্তা নয়াদিল্লি পেয়েছিল 17 ফেব্রুয়ারির পর সেই বার্তা তারা ভুলে গেল এবং আবারও সীমান্তে হত্যা শুরু করলো? কিংবা বিএনপি যে পোস্ট দিয়ে দাবি করেছিল যে নতুন সরকারের কার্যকর নেতৃত্ব এবং উল্লেখযোগ্য সাফল্যের প্রমাণ এবং তাদের কূটনৈতিক তৎপরতার প্রভাব হচ্ছে এই যে সীমান্ত যেটা রক্তক্ষয়ী ছিল সেটাই হত্যা শূন্যতে নেমে এসেছে। বিএনপি জিজ্ঞেস করেছে যে ঠিক কি ঘটলো যে আবারও বিএসএফ বাংলাদেশের নাগরিকদের দিকে বন্দুক তাক করা শুরু করলো। কিন্তু সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে একদিকে যেমন বিএনপির তরফে এ নিয়ে কোনো আওয়াজ করা হয় নাই, এমনকি বিজিবি বিএসএফ পর্যায়েও কোনো প্রতিবাদ জানানো হয় নাই, উদ্বেগ জানানো হয় নাই। বিজিবির তরফে বলা হয়েছে যে তাদেরকে বিএসএফ জানিয়েছে যে নিহত দুজন ব্যক্তি চোরাচালানি করতে যেহেতু সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন বাংলাদেশের একটা 10 জনের দল, সে সময় ওই চোরাচালানি দলের সদস্যদেরকে বিএসএফ ধরে ফেলে এবং বিএসএফ এর সঙ্গে তাদের এক রকমের হাতাহাতি শুরু হয় এবং বিএসএফ তাদের আত্মরক্ষার্থে এ সময় ছররা গুলি চালালে বাংলাদেশের দুজন ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত হন। এই দুজন বাংলাদেশীর মধ্যে একজন কলেজ ছাত্র আছেন যিনি কিনা কসবার গোপীনাথপুর আলহাজ শাহ আলম ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, আর অপর নিহত ব্যক্তি হলেন একই ইউনিয়নের মধুপুর গ্রামের নবীর হোসেন। এখন বিজিবি বলছে যে তাদেরকে বিএসএফ জানিয়েছে যে এই দুজনই চোরাচালানি দলের সদস্য হিসেবে ওই সীমান্ত পাড়ি দিয়েছিলেন এবং সে কারণে বিএসএফ কে এ বিষয়ে ব্যবস্থা নিতে হয়েছে। বিএসএফ এর কাছ থেকে অবশেষে ওই সীমান্তের অপর পারে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত এই দুই ব্যক্তির লাশ উদ্ধার করে নিয়ে এসেছে বিজিবি। কিন্তু বিজিবি যেমন এ বিষয়ে কোনো প্রতিবাদ জানায়নি, তার মানে সরকারের তরফে তাদেরকে এসব কোনো নির্দেশনা দেওয়া হয়নি, তেমনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনের কোনো কর্মকর্তাকে ডেকে পাঠায়নি কিংবা ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো উদ্বেগ বা বিবৃতি জানানো হয়নি। আর প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখ থেকেও এ বিষয়ে কিছু শোনা যায়নি। একমাত্র বিএনপির রুহুল কবির রিজভী আহমেদ, যেই নেতা বিএনপিতে সাধারণভাবে যে ধরনের মন্তব্য করেন, যেমন ধরেন তিনি চেয়েছিলেন খলিলুর রহমানকে ইউনূস সরকার থেকেই পদত্যাগ করতে হবে কারণ খলিলুর রহমান তারেক রহমানকে অপমান করেছেন, অথচ সেই খলিলুর রহমান পরে কিনা বিএনপির মন্ত্রিসভায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পোর্টফোলিও গুলোর একটি পররাষ্ট্র মন্ত্রণালয় পেয়ে বসেছেন। কাজেই সেই রুহুল কবির রিজভী আহমেদ যিনি কিনা বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে মন্তব্য করেন, যেসব বিষয়ে বিএনপিকে আর অ্যাক্ট করতে দেখা যায় না, সেই রুহুল কবির রিজভী আহমেদ একটা মন্তব্য অন্তত করেছেন যে ভালো সম্পর্ক গড়ে তুলতে হলে ভারতকে সীমান্তে রক্তপাত বন্ধ করতে হবে। সে কথাও তিনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের একটা কাউন্সিল সভায় গিয়ে এরকম একটা মন্তব্য করেছেন যে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, বারবার সীমান্ত রক্তাক্ত করলে সম্পর্ক ভালো হবে না। আবার দেখেন এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, নাহিদ ইসলাম
হাসনাত আব্দুল্লাহদের দল, যে হাসনাত আব্দুল্লাহ 2025-এর ডিসেম্বরেও ঘোষণা দিলেন যে ভারত যদি কোনো বাড়াবাড়ি করে তাহলেই নাকি তারা বাংলাদেশে ভারতের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশকারা দিয়ে ভারতের সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করে ফেলবেন ভারতের মূল ভূখণ্ড থেকে। এই যে যুদ্ধ ঘোষণাকারী হাসনাত আব্দুল্লাহরা, তারাও সীমান্তে যে ভারতের সীমান্তরক্ষী বাহিনী আবার গুলি চালালো এবং বাংলাদেশের একজন কলেজ ছাত্র সহ দুজনকে হত্যা করলো, সে বিষয়ে কোনো রকম মুখ খোলেনি। তার মানে বিএনপি এনসিপি কি এখন একটু বুঝতে চাইছে বা ভারতের সাথে সম্পর্কটা ঝালাই করে নিতে চাইছে, ভারতের সমর্থন, ভারতের একরকমের আস্থা বজায় রাখতে ভারত সীমান্তে কি করছে এসব বিষয়ে কোনো বক্তব্য দেবে না, ভারত বিরোধী কোনো স্লোগান তুলবে না, জিগির তুলবে না, সেটা একরকমের ঠিক করেছে, আপোষ রফা করে নিয়েছে? নাকি পশ্চিমবঙ্গে যখন বিজেপি সরকার ক্ষমতায় এসেছে তখন নতুন করে বাংলাদেশে তারেক রহমান সরকার এবং বিরাট ভারত বিরোধী অবস্থান নেওয়া বাংলাদেশের তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আবার ভাবছে যে কি কৌশলে ভারতের সঙ্গে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় বা ভারতের সঙ্গে সম্পর্কটাকে কিভাবে আসলে ডিল করা যায়, কিভাবে আসলে এগিয়ে নিয়ে যাওয়া যায়। মানে বলা মুশকিল যে ঠিক কি কারণে এই রকম একটা নীরবতা দেখাচ্ছে বিএনপি এনসিপির মতো দলগুলো, বিশেষভাবে যখন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে মানে বাংলাদেশের সঙ্গে ভারতের 4000 কিলোমিটারের বেশি, প্রায় 4100 কিলোমিটারের মতো সীমান্ত আছে, স্থল সীমান্ত, এবং তার 2000 কিলোমিটারের বেশি আছে এই পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গে। এখন পশ্চিমবঙ্গ রাজ্যে যখন কোন রকম আর অনুপ্রবেশ ঘটতে দেওয়া হবে না, সারা সীমান্ত জুড়ে কাঁটাতার বসানো হবে যথাশীঘ্র এসব ঘোষণা দিয়ে এবং বাংলাদেশিদেরকে একেবারে যত শিগগিরই সম্ভব অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে এবং যার মাধ্যমে তারা সরাসরি একরকম পুশিনের মাধ্যমে ফেরত দেওয়ার ইঙ্গিত দিয়ে এসেছেন, সেই বিজেপি সরকার ক্ষমতায় এসেছেন তখন তো বাংলাদেশের আরো বেশি স্পষ্ট করা দরকার ছিল যে বাংলাদেশ কিছুতেই সীমান্তে এই গুলি চালানোর বিষয়টি সমর্থন করে না। বাংলাদেশের জামায়াতে ইসলামী এবং বাংলাদেশের জামায়াতে ইসলামীর ঘনিষ্ঠ দল মানে জামায়াতে ইসলামী থেকে বেরিয়ে এই নেতৃবৃন্দ আরেকটি যে দল গড়ে তুলেছেন এবি পার্টি, তারা এই ঘটনায় প্রতিবাদ জানিয়েছে। জামায়াতে ইসলামী বলেছে যে সীমান্তে যে এই ঘটনা ঘটতে পেরেছে তার কারণ অকার্যকর পররাষ্ট্রনীতি সরকারের এবং সরকারের দুর্বল পররাষ্ট্র নীতিতেই ভারত সীমান্তে হত্যাকাণ্ড ঘটাচ্ছে এই উল্লেখ করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেছেন যে বিএসএফ বাংলাদেশ সীমান্তে প্রায়ই বিনা কারণে হত্যাকাণ্ড ঘটায় এবং সীমান্তে হত্যাকাণ্ড শূন্যে নিয়ে আসায় ভারতের বারবার প্রতিশ্রুতি সত্ত্বেও এই হত্যা বাড়ছে। বাংলাদেশের জনগণ প্রতিবেশীদের কাছে বন্ধু সুলভ আচরণ কামনা করে। এবি পার্টি বলেছে যে সীমান্তে এই যে হত্যাকাণ্ড বাড়ছে তার কারণ কার্যকর কোনো কূটনৈতিক পদক্ষেপ নেই এবং তারা বলেছেন বাংলাদেশ সরকার কার্যকর কূটনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ার ফলেই সীমান্তে বাংলাদেশের জীবন চরম ঝুঁকির মধ্যে পড়েছে। এবি পার্টি স্বীকার করেছে যে চোরাচালানি, মাদক কারবারি এগুলো একটা সমস্যা এবং সেসব ঘটনা সীমান্তে হত্যাকাণ্ড বাড়ায়। তারা বলেছে সীমান্ত এলাকায় চোরা কারবারি, মাদক ও অবৈধ বাণিজ্য বাস্তব সমস্যা হলেও তা মোকাবেলার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনী এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে হলে বাংলাদেশ ও ভারতের মধ্যে কার্যকর কূটনৈতিক সংলাপ, যৌথ টহল, তথ্য আদান প্রদান এবং আইনের শাসনভিত্তিক ব্যবস্থা জোরদার করতে হবে। মানে এটাও খুব বিস্ময়কর বটে যে এবি পার্টির মতো মানে ব্যারিস্টার ফুয়াদদের দল, এই যে জামায়াতে ইসলামীর ঘনিষ্ঠ এই দলটি যে এমন একটি কথা বলল মানে রাজনৈতিক কূটনৈতিক সম্পর্ক ছাড়া এবং দুদেশের মধ্যে তথ্য আদান প্রদান, গোয়েন্দা তথ্যের আদান প্রদান, যৌথ টহল এসব ছাড়া কিছুতেই সীমান্তে মাদক চোরাচালান কিংবা চোরা কারবারি, অবৈধ বাণিজ্য বন্ধ করা সম্ভব না এবং সীমান্তকে নিরাপদ করে তোলা সম্ভব না। মনে রাখতে হবে এই দলগুলোর ক্রমাগত
ভারত বিরোধিতার মুখেই কিন্তু ইউনূস সরকারের আমলে এসে বাংলাদেশ ভারত সম্পর্কটা একেবারে তলানিতে গিয়ে থাকে, এবং এমনই তলানিতে গিয়ে থাকে যে সত্যিকার অর্থে সীমান্তে ভারত যে 2025-এর এপ্রিল মে মাস থেকে হাজার হাজার মানুষকে পুশিন করে ঠেলে দেওয়া শুরু করেছে, তখন থেকে এখন পর্যন্ত বাংলাদেশ এই বিষয়টি নিয়ে আলোচনার জন্যও কোনো চ্যানেল খুলতে পারেনি ভারতের সঙ্গে। কাজেই ভারতের সঙ্গে সীমান্তে গোয়েন্দা তথ্য আদান প্রদান, ঘনিষ্ঠভাবে কাজ করা, যৌথ টহল সহ এসব সুযোগ আরো তো তলানিতে এসে ঠেকেছে এই দলগুলোর উস্কানিতেই ইউনূস সরকারের আমলে। এখন কি তাই তারেক রহমান সরকার সীমান্তে হত্যাকাণ্ড ঘটে যাওয়ার পরেও এই নিয়ে কোনো কঠোর মন্তব্য না করে বরং একটা সম্পর্কের সূচনা করতে চাইছেন, যেই সম্পর্কের সূচনার মাধ্যমে সত্যিকার অর্থেই দুদেশ একটা যৌথ সমন্বিত প্রক্রিয়ার মাধ্যমে সীমান্তকে সকল অর্থে নিরাপদ করে তুলতে পারবে? ভারত কিন্তু এই যৌথ কোনো সমন্বিত প্রক্রিয়ায় যেতে যে আগ্রহী নয় তার প্রমাণ একদিকে যেমন ওই যে 2025-এর মেতে যখন পুশিন শুরু হয়েছিল তখনই নিরাপত্তা উপদেষ্টা তখনকার খলিলুর রহমান বলেছিলেন যে বাংলাদেশ সরকার যোগাযোগের চ্যানেল তৈরির চেষ্টা করছেন এই বিষয়ে আলাপ করবার জন্য ভারতের সঙ্গে। এখন পর্যন্ত সেই যোগাযোগের কোনো চ্যানেল হওয়ার খবর পাওয়া যায়নি। আর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন যে বিজেপি সরকার, শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা প্রথম সভায় বসেই 6টি যে সবচেয়ে অগ্রাধিকারমূলক সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে তারা ঘোষণা করেছে যে বাংলাদেশ ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর জন্য বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী 45 দিনের মধ্যে জমি অধিগ্রহণ কাজ শেষ করবে এই নতুন সরকার। বাংলাদেশ কিন্তু বরাবর বলে এসেছে যে আন্তর্জাতিক সীমান্তের নীতি নিয়ম মেনে বাংলাদেশের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে যদি ভারত কাঁটাতারের বেড়া বসায় কোনো আপত্তি নেই বটে, কিন্তু নিশ্চিতভাবে এই বিষয়টি বাংলাদেশের সঙ্গে এক রকমের আলোচনা ক্রমে হওয়া দরকার। অথচ এখন যখন বিজেপি সরকার এই ঘোষণা দিচ্ছে তাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী যে 45 দিনের মধ্যে এই কাজ তারা শুরু করবে, যে কাজ এতদিন মমতা ব্যানার্জি হতে দেন নাই আদালতের নির্দেশনা সত্ত্বেও, বিজেপির ভাষায় জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী গোষ্ঠীগুলোর অবাধ অনুপ্রবেশের সুযোগ করে দিতে পশ্চিমবঙ্গে, সেই কাজটি যখন শুরু হচ্ছে তখনও বাংলাদেশ সরকার এ বিষয়ে তাদের কোনো অবস্থান জানাচ্ছে না বা প্রতিক্রিয়া পরিষ্কার করছে না। কার্যকর কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক ছাড়া যে সীমান্ত হত্যা কমিয়ে আনা অসম্ভব সেটা সব তরফেই বুঝতে পারছে নিশ্চিত, কিন্তু তারেক রহমান সরকার প্রথম মাসে সেই বিষয়টি কাজ করছে বলে, মানে ভারত বাংলাদেশ সম্পর্ক তিনি ক্ষমতায় আসবার পর এক রকমের মসৃণ হয়ে উঠেছে বলে যে আশাবাদ বিএনপির ফেসবুক পোস্ট দিয়ে প্রত্যাশা ব্যক্ত করেছিলেন, সেরকম মসৃণ যে এখন আর নাই সীমান্তে হত্যা শুরু সেটারই ইঙ্গিত বটে। তবে দিল্লি না ঢাকা স্লোগান দেওয়া হাসনাত আর নাহিদ ইসলামরা কেন মুখ বুজে রইলেন বালুর মধ্যে, সেই প্রশ্ন, সেই রহস্য ভেদ করতে পারলে আসলে নানা রকম প্রশ্নের উত্তর মিলবে।